দেখুন জিরো আওয়ারে একাধিকবার আমরা বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করেছি এবং ভারতের উত্তর পূর্বের এই প্রতিবেশী রাষ্ট্রের বর্তমান যে পরিস্থিতি তা নিয়ে ব্যাখ্যা দেওয়া, আলোচনা, বিশ্লেষণ একাধিকবার চলেছে। তবে আজ উত্তর পূর্বের প্রতিবেশী রাষ্ট্র নয়, আজ আমরা কথা বলবো উত্তর পশ্চিমের প্রতিবেশী রাষ্ট্র অর্থাৎ পাকিস্তানকে নিয়ে। অর্থাৎ পাকিস্তান নাম পাকিস্তান হলেও সেক্ষেত্রে বিগত বছরগুলো ধরে যে নজির পাকিস্তান গোটা বিশ্বের সামনে তুলে ধরেছে তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে বিশ্বের মানচিত্রে। এবং বর্তমানে এই পাকিস্তানেরই নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। বিদেশি সাহায্য ছাড়া কার্যত সলতে পাকানোরও ক্ষমতা নেই পাকিস্তানের। বিশ্ব তালিকায় 7-এ থেকেও বারংবার পরাজিত ভারতের কাছে। তারপরও পাকিস্তানের সবচেয়ে ধনী কোম্পানি পাক সেনাবাহিনী। গাধা থেকে গার্মেন্টস সব ব্যবসা করে এই পাক সেনা। রিয়েল এস্টেট থেকে রুটি, 50টি সংস্থার মালিক এই পাক সেনা। সেদেশের অধিকাংশ জমির মালিক পাক সেনা। জমছে ক্ষোভ, ফের পাক সেনার বিরুদ্ধে বড়সড় অভ্যুত্থান। তা কি হতে চলেছে? বিশ্ব তালিকার 7 নম্বরে থেকেও বারবার পরাজয় ভারতের কাছে। পাকিস্তানের সবচেয়ে ধনী কোম্পানি এই পাক সেনা, এমনটাই জানা যাচ্ছে, এমনটাই বলা হচ্ছে। কেন বলা হচ্ছে? একদিকে ধুঁকছে পাকিস্তান, আর্থিক দিক থেকে দুস্থ পরিস্থিতিতে রয়েছে পাকিস্তান, কিন্তু পাক সেনা তারা কিন্তু আমির রয়েছে এখনো এবং একাধিক ব্যবসা রয়েছে। এবং এই পাক সেনার বিরুদ্ধে কি বিভিন্ন জায়গায় ক্ষোভ যে ধীরে ধীরে পাকিস্তানের মানুষদের মনে জমছে তা ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। অর্থাৎ জুলাই আগস্ট মাস নাগাদ আমরা যেই অভ্যুত্থান দেখেছিলাম উত্তর পূর্বের প্রতিবেশী রাষ্ট্রে, সেই অভ্যুত্থানকে এরপর দেখা যাবে উত্তর পশ্চিমের প্রতিবেশী রাষ্ট্র। এখান থেকে আলোচনা বিশ্লেষণ আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন নিউজ রুম থেকে সরাসরি। সত্যজিৎ, ধারাবাহিকভাবে বাংলাদেশের পরিস্থিতির দিকে তুমি নজর রেখেছো এবং উত্তর পূর্বের প্রতিবেশী রাষ্ট্রের পাশাপাশি এবার কি উত্তর পশ্চিমের প্রতিবেশী রাষ্ট্র, সেখানেও কি একটা গণ অভ্যুত্থান শুধুমাত্র সময়ের অপেক্ষা? দেখো, গণ অভ্যুত্থান কীভাবে হবে, কতটা হবে, সেটা তো নিশ্চিতভাবে বিভিন্ন ঘটনাক্রমের মাধ্যমে উঠে আসবে। কিন্তু যেটা মূল ব্যাপার সেটা হলো গিয়ে যে তুমি দেখবে যে পৃথিবীতে যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রে সেনাবাহিনী কেন থাকে, আমরা ভারতবর্ষের চোখ দিয়ে যদি দেখি তাহলে দেখব যে আমাদের সেনাবাহিনীর প্রতি আমাদের আস্থা রয়েছে। তারা দেশের জন্য নিবেদিত প্রাণ, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে এবং তারা দেশের হয়ে সার্ভিস এভাবেই দিচ্ছেন বছরের পর বছর। এবং সে কারণে দেশের সেনাবাহিনীকে স্যালুট করতে কোনো ভারতবর্ষের আজ অব্দি হাত কাঁপেনি এবং কাঁপবেও না। এটাই আমাদের প্রথা, এটাই আমাদের সব কিছু। কিন্তু একটা ছবি আমরা বলবো, সেটা হলো আমাদের প্রতিবেশী কুচুটে পাকিস্তান। সেই কুচুটে পাকিস্তানের একটা ছবির কথা বলতেই হয়। সেই দেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে, তুমি দেখো যে পাকিস্তানের যে কোনো শহরে তুমি যদি এক্ষুনি চলে যাও, লাহোর, করাচি বা যে কোনো শহরে, তুমি দেখবে রাস্তার যে পথ চলতি চায়ের দোকান, সেখানে একটা ভাড়ে চা খেতে গেলে তোমাকে নিদেন পক্ষে 60 থেকে 70 টাকা খরচ করতে হবে এক কাপ চায়ের দাম। তুমি দেখবে যে পাকিস্তানিদের গড় বার্ষিক ইনকাম, যারা খাতায় কলমে সরকারি চাকরি করেন বা প্রাইভেট ফার্মে চাকরি করেন, যারা খাতায় কলমে আছেন, এই আছেনের সংখ্যাটা খুবই কম পাকিস্তানে। তাদেরও গড় ইনকাম হচ্ছে $587। ভারতীয় মুদ্রা হিসাব করে দেখা যায় 50,000 টাকার আশেপাশে। পাকিস্তানের মুদ্রার অনেক কম দাম, ফলে এটা আরও খারাপ ছবি। এই হলো তাদের বার্ষিক ইনকামের একটা ছবি। কিন্তু এরকম একটা দুস্থ, দৈন্য, প্রায় ভিখিরি হয়ে যাওয়া দেশে একটিমাত্র কোম্পানি যাদের বার্ষিক উপার্জন হয়তো বিশ্বের তাবর তাবর ধনীকেও চিন্তায় ফেলে দেবে, সেই কোম্পানিটার নাম কি? সেই কোম্পানিটা হলো পাকিস্তান আর্মির লিমিটেড কোম্পানি। এবং আমরা বলবো যে পাকিস্তান আর্মির বা পাকিস্তানের ক্ষেত্রে আমরা দেখেছি যে কদিন আগে পর্যন্ত তারা আটা কিনতে পারছিল না। পাকিস্তান সরকার চাটুকু পর্যন্ত কিনতে পারছিল না। সেই পাকিস্তান আর্মির বিপুল বৈভবের কথা আমরা বলবো, যে কারণে বিদেশি অর্থ সাহায্যে প্রচুর অস্ত্র তারা বহুবার কিনেছে, যদিও ভারতের থেকে অনেক কম। তবুও তারা বারে বারে ভারতের কাছে হেরেছে একটি কারণে, কারণ এই পাকিস্তান আর্মি তারা ব্যবসায়ী, তারা ব্যবসা করে দেশের মানুষের সঙ্গে, দেশের জমি লুট করে। এবং যে কারণে সাম্প্রতিক সময় আমরা দেখেছি যে লাহোরের রাস্তায় পাক আর্মিকে নেমে পড়তে হয়েছে, কারণ জনবিক্ষোভ ঠেকাতে মানুষের বিক্ষোভ পাকিস্তান আর্মির বিরুদ্ধে শুরু হয়ে গেছে। কী ধরনের ব্যবসা করে? পাকিস্তান আর্মির সবথেকে বড় সংস্থাটা নাম হলো ফৌজি ফাউন্ডেশন। এটাকে তুমি বলতে পারো এক ধরনের কনগ্লোমারেট সংস্থা। কনগ্লোমারেট সংস্থাটা কী হয়? এই ধরনের সংস্থা হলো পিন টু এলিফ্যান্ট তৈরি করে। যেমন আমাদের ভারতবর্ষে আমরা যদি বড় কোনো সংস্থার কথা বলি, নাম করছি না,
তারা যেমন একদম নুন থেকে শুরু করে স্যাটেলাইট পর্যন্ত যায়, তেমনি পাকিস্তান আর্মির এই ফৌজি ফাউন্ডেশন তারা গাধা যেমন পালন করে, প্রত্যেক বছর 80,000 সংখ্যক গাধা তারা চীনে রপ্তানি করে, ঠিক তেমনিভাবে তারা গার্মেন্টসের ব্যবসা করে। আমরা একে একে আসছি কী পরিমাণ তাদের কোম্পানি আছে। মোটামুটিভাবে পাকিস্তান আর্মির কাছে 50টি সংস্থা আছে এই ধরনের কোম্পানি। সব ধরনের ব্যবসা পাকিস্তান আর্মি করে, রিয়েল এস্টেট থেকে শুরু করে একেবারে চা শিল্প থেকে শুরু করে কর্নফ্লেক্স থেকে শুরু করে যা যা ব্যবসা একটা দেশের হতে পারে সব ব্যবসা তারা করে। এবং তাদের যদি বলা হয় কয়েক বছর আগের আমি লিস্ট দেবো, তাতে বলা হচ্ছে যে পাকিস্তান আর্মির বার্ষিক উপার্জন প্রায় $26 বিলিয়ন, যেটা যে কোনো দেশের যে কোনো শিল্পপতিকে হয়তো লজ্জায় ফেলে দেবে। এবং তোমাকে বলবো যে পাকিস্তানে যে এফডিআই অর্থাৎ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট যেটা আসে, তার থেকে পাকিস্তান আর্মির উপার্জন, ব্যবসায়িক উপার্জন অনেক বেশি। কি হয়, এই ব্যবসাটা করে পাকিস্তান আর্মি একটা সিন্ডিকেট ফর্ম করেছে। এর মধ্যে মেজর, মেজর জেনারেল, লেফটেন্যান্ট কর্নেল এই ধরনের পদস্থ আধিকারিকরা আছে। এটা একটা ক্লাউড তৈরি করা হয়েছে। এই ক্লাউডের মধ্যেই এই বিজনেসের প্রফিটটা ঘোরাফেরা করে। এই প্রফিটটা কিন্তু একেবারেই নিচের অংশে পৌঁছয় না, অর্থাৎ পাক আর্মির নিচের অংশে সেখানে নির্দিষ্টভাবে নুন আনতে পান্তা প্রণের অবস্থা এখনো পর্যন্ত। যে কারণে বিক্ষোভে আমরা লাহোরে দেখেছি, লাহোরে সেখানে রাস্তায় পাক আর্মির বিক্ষোভ দেখেছি, জনতার বিক্ষোভ দেখেছি। এবং তোমাকে বলবো যে নির্দিষ্টভাবে আমরা উল্লেখ করব যে পাকিস্তানের আর্মি তারা ঠিক কীভাবে এই ব্যবসাটা করছে, কিভাবে দীর্ঘ বছর ধরে। কারণ যে সময় সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আমেরিকার ঠান্ডা লড়াই চলছিল, তখন তালিব অর্থাৎ ছাত্র তৈরি করার নামে তালিবানের জন্ম দেয় পাকিস্তান। এবং তখন আমেরিকার থেকে কোটি কোটি ডলার তারা পকেটে পুরত। সেই শুরু হলো চুরি করে অর্থ নেওয়া পাকিস্তান আর্মির শুরু। এবং তারপর 32 বছর বিভিন্ন সময় তারা ক্ষমতায় থেকেছে। এই প্রেক্ষাপটটার পরিবর্তিত হয়নি। সেই যে ঠান্ডা যুদ্ধের লড়াইয়ে তারা পকেটে এই কাঁচা টাকা ভরা শুরু করেছে, সেই অভ্যেস তাদের আর যায়নি। ফলে তারা মূলত তারা যেভাবে এই বিজনেসটা করছে, আমরা উল্লেখ করবো তাদের পাকিস্তান আর্মি, তারা শোনা যায় লড়াই করে, তারা শোনা যায় মহড়া করছে, এই মুহূর্তে মুলতানে করছে, কিন্তু আলটিমেটলি তারা দেশে বিজনেস করে দেশের মানুষের সঙ্গে। এবং সেই নারকীয় বিজনেস কিভাবে করা হয়, দেশে অন্য কোনো কোম্পানিকে ঢুকতে না দেওয়া, এবং দেশের যে মূল জমি আছে তার 12% জমি নিজেদের নামে রেখে দেওয়া, এবং সেই জমিতে তারা রিয়েল এস্টেট থেকে শুরু করে কি করবে অনেকটা এসিজেডের কায়দায়, সেই উত্তর তারা কোনো সরকারকে দেবে না, তার নিজস্ব ইচ্ছায় করবে। যে কারণে ছবিতে আমরা দেখাচ্ছি যে শাহিন যে মার্কেট কমপ্লেক্স তারা বানিয়েছে। আমরা একে একে আসবো, তাদের যে কোম্পানিগুলো আছে আমরা নাম উল্লেখ করে বলবো কী কী কোম্পানি পাকিস্তান আর্মি চালাচ্ছে, পাক সেনাবাহিনী চালাচ্ছে। এই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট, ফৌজি ফাউন্ডেশন, শাহিন ফাউন্ডেশন এবং বেহেরিয়া ফাউন্ডেশন। এবং এ বিষয়ে ডক্টর আয়েশা সিদ্দিকা, তার একটা বিখ্যাত বই আছে, সেটা হলো মিলিটারি ইনক। এই মিলিটারি ইনক 350 পাতার বই। তাতে তিনি পাকিস্তান আর্মির যে দুর্নীতি, যে নোংরামো তাদের ছত্রছত্র তুলে ধরেছেন। যে কারণে তিনি এই কিংস কলেজের প্রাক্তনী পিএইচডি করেছিলেন, এবং তিনি এই বইটি লেখার পরে দেশ ছেড়ে পালিয়ে যান। এবং সেই বইতে পাকিস্তান আর্মির এই যে নারকীয় ব্যবসা, জঙ্গির ব্যবসা, তার ছত্রছত্র উল্লেখ রয়েছে। বলার চেষ্টা করব যে এই যে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট, কেউ কি শুনেছে কোনোদিন যে আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট মানে কি? সেনাবাহিনীর কল্যাণে কিছু একটা করা হবে। তাদের আন্ডারে কী কী ব্যবসা, তাদের অন্তর্ভুক্ত ব্যবসার নাম বলে দিই। আসকারি জেনারেল ইন্স্যুরেন্স, তারা বিমা কোম্পানি চালায়। আসকারি সিন্ডিকেট, আসকারি রিয়েল এস্টেট, এবং একই সঙ্গে আসকারি এন্টারপ্রাইজ, ব্লু লাগুন। এরপরে শাহিন ফাউন্ডেশন। শাহিন ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত ব্যবসা কী আছে? শাহিন হাউজিং পেশোয়ার, আমরা স্ক্রিনে দেখাবো। শাহিন হাউজিং পেশোয়ারে যতগুলো বড় বড় বিল্ডিং, মার্কেট কমপ্লেক্স, সব এই শাহিন এন্টারপ্রাইজ অর্থাৎ আর্মির লোকজন যারা রয়েছেন পদস্থ কর্তা, তারা চালাচ্ছেন। এবং শাহিন কমপ্লেক্স লাহোর অ্যান্ড করাচি রয়েছে। হক অ্যাডভার্টাইজিং, ভাবা যায় যে আর্মি সেনাবাহিনী তারা বিজ্ঞাপনের সংস্থাও চালাচ্ছে। কিছু বাদ নেই, পাকিস্তানের মুড়ি খেতে গেলেও সেটাও সেনাবাহিনীর থেকে কিনতে হয়। এবং এই যে বিশাল বিশাল এই অট্টালিকাগুলো দেখাচ্ছি, এগুলো পাকিস্তানের সেনাবাহিনীরা এই রিয়েল এস্টেটের ব্যবসা করে, সেখান থেকে প্রফিট করে এবং নিজেরা জমি কেনে এবং সেই জমিতে নিজেদের ইচ্ছামতো কাজ চালায়। যে কারণে পাকিস্তানের একটা বৃহত্তর অংশ, অন্তত ধরে নেওয়া যে 90% মানুষ তারা দারিদ্র্যতায় বসবাস করেন, এবং সেখানেই মূলত জঙ্গি নাশকতাবাদকে ছড়িয়ে দেওয়া পাকিস্তান আর্মির পক্ষে অনেক সহজ বলে একটা বড় অংশ মনে করছে। এরপরে যেন আসবো বেহেরিয়া
ফাউন্ডেশন পাকিস্তান আর্মির, এই বেহেরিয়া ফাউন্ডেশনের মধ্যে রয়েছে বেহেরিয়া পেন্টস, অর্থাৎ আমরা এই যে আমাদের ইন্ডিয়ার ভারতবর্ষের বড় বড় যে পেন্টস কোম্পানি আছে আর বিজ্ঞাপন আমরা টিভিতে দেখে থাকি, পাকিস্তানের কোনো পেন্টস কোম্পানি নেই। এখানে বেহেরিয়া ফাউন্ডেশনের অন্তর্ভুক্ত বেহেরিয়া পেন্টসই একমাত্র ওই রঙের কোম্পানি যার থেকে পাকিস্তানের লোকজন বা বিভিন্ন ফ্যাক্টরি বা বিভিন্ন কারখানায় রং সাপ্লাই হয়। বেহেরিয়া ট্রাভেলস, অর্থাৎ ঘুরতে গেলেও পাকিস্তান আর্মির গাড়িতে যেতে হবে। বেহেরিয়া রিক্রুটিং সার্ভিসেস, অর্থাৎ চাকরি পেতে গেলে এই কনসালটেন্সি ফার্মের মাধ্যমে পাকিস্তান আর্মির কনসালটেন্সির মাধ্যমে চাকরি পেতে হবে। আর বেহেরিয়া রিয়েল এস্টেট, অর্থাৎ বেহেরিয়া কোম্পানির মাধ্যমেও তারা এই রিয়েল এস্টেট চালাচ্ছে। এভাবে পাকিস্তান আর্মি চলছে। এবং ছোট্ট উদাহরণ দেবো যে এখন আসিম মুনির রয়েছেন, তার আগে নির্দিষ্টভাবে যে বাজওয়া ছিলেন প্রাক্তন পাক সেনা প্রধান, তিনি চাকরি ছাড়ার পরে বলে দেওয়ার চেষ্টা করব যে তার যেমন দুবাইতে রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে, তিনি ইটালিতে ব্যবসা করছেন, ফ্রান্সে করছেন। এই বিপুল বৈভব পাকিস্তান আর্মির মধ্যে রয়েছে। এবং বর্তমানে আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ এই মুহূর্তে তারা পাকিস্তানের সঙ্গে হাতে হাত মিলিয়েছে। এবং তোমাকে বলে রাখবো যে ছবি, বিতর্কিত ছবি নিয়ে বিভিন্ন সময় কথা উঠেছে এবং পাকিস্তানকে এই মুহূর্তে ভীষণ কাছের মনে করে বাংলাদেশ, সেই বাংলাদেশের একটা ছবি আমরা দেখাবো যে মোহাম্মদ ইউনুসের যে উপদেষ্টা শফিকুল আলম, সেই শফিকুল আলমের আমরা যে স্ক্রিনশট সোর্স মারফত আমাদের হাতে এসছে, তাতে দেখা যাচ্ছে যে শফিকুল আলম কয়েক হাজার কোটি বা কয়েক হাজার হাজার কোটি টাকার যে বিটকয়েনের মালিক হয়ে বসে রয়েছেন এই সামান্য সময়ের মধ্যে। অর্থাৎ পাকিস্তানের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যাতে সেই সেনাবাহিনী সে দেশে একদম নিমজ্জিত, গা ভাসিয়ে দিয়েছে, সেই দুর্নীতি একেবারে বাংলাদেশ সেনাকে গিলে খাচ্ছে। এবং সেই কারণে তোমাকে বলবো যে গোপন তথ্য অনুসারে বিজিবির যে কয়জন প্রতিনিধি বা তাদের যে অফিসাররা, লেফটেন্যান্ট কর্নেল এমদাদ, লেফটেন্যান্ট কর্নেল রফিক সহ একটা প্রতিনিধি দল রিসেন্টলি পাকিস্তানে এসেছিল এই সমস্ত দুর্নীতির পাঠ নিতে, যে কিভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে তারা উপার্জন করতে পারবেন এবং দেশের মানুষকে শোষণ করতে পারবেন পাকিস্তান সেনাবাহিনীর কায়দায়। শাহানা, একেবারেই তাই। এবং এখান থেকেই সত্যজিৎ, আমরা যেমন দেখতে পাচ্ছি পাক এবং বাংলাদেশের একটা সখ্যতা সে বহুদিন আগের থেকেই নজরে আসছে, বেশ কয়েকবার নজরে এসেছে আন্তর্জাতিক ক্ষেত্রে। ঠিক তার পাশাপাশি একদিকে যখন দেশের মানুষ তারা রীতিমতো যখন সমস্যায় রয়েছে, পাকিস্তানে নুন আনতে পান্তা ফুরোয় দশা, সেখানে আমরা দেখতে পাচ্ছি চা শিল্প থেকে শুরু করে রিয়েল এস্টেট, গাধা থেকে গার্মেন্টস, সমস্ত জায়গাতেই একেবারে অবাধ বিচরণ রয়েছে পাক আর্মির। এবং এখান থেকে আমরা আলোচনা বিশ্লেষণ আরো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে অনেক স্বাগত দীপ্তাংশু বাবু। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, আমি ফিরবো এবং দীপ্তাংশু বাবু আপনাকেও একটু সঙ্গে থাকতে বলবো। এখন সময় হচ্ছে 0 আওয়ারে একটা ছোট্ট বিরতির পর ফিরছি। আপনারা কোথাও যাবেন না, আলোচনা বিশ্লেষণ অনেকখানি বাকি রয়েছে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন 0 আওয়ার। চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন, নিউজরুম থেকে সরাসরি রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। আমি এই মুহূর্তে সত্যজিৎকে আরো একটা বিষয় বলবো। সত্যজিৎ, পাক বাংলাদেশের সখ্যতা আমরা দেখেছি এবং যেমনটা যে ছবি তুমি তুলে ধরলে, ইতিমধ্যে রিয়েল এস্টেট থেকে শুরু করে চা শিল্প এবং গাধা থেকে গার্মেন্টস, সর্বত্রই অবাধ বিচরণ পাক আর্মির। এবং সেক্ষেত্রে কোনো একটা জায়গায় গিয়ে চাকরি থেকে শুরু করে চা খাওয়া 60 টাকা 50 টাকা দিয়ে, সমস্ত জায়গাতেই দেশের মানুষ যেন করায়ত্ত করার চেষ্টা করছে এই পাক আর্মি। একদমই, দীপ্তাংশু বাবুর সঙ্গে রয়েছেন। আমি যে ছবিটা স্ক্রিনে একটু দেখানোর কথা বলবো সেটা হলো নির্দিষ্টভাবে যে পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান আসিম মুনিরের যে বিতর্কিত ছবিটা হাতে হাতে ঘুরছে, যে অনেকজন, যেটা বলা হয় যে পাকিস্তান আর্মি 3টে ডাব্লুর মাধ্যমে চলে, সেটা ওয়েলথ, ওয়াইন অ্যান্ড ওমেন। এবং যে ছবি এই মুহূর্তে ঘুরছে, বিতর্কিত ছবি, যে পাকিস্তান যেমন এরকম একটা হতশ্রী দশা, পাকিস্তানের সেনাপ্রধান তিনি দিব্যি বসে আছেন একেবারে পরিবেষ্টিত হয়ে, সেই ছবি তো বিতর্ক তৈরি করেছে। আমি দীপ্তাংশু বাবুর কাছে আসবো যে পাকিস্তানের হতশ্রী দশা, খেতে পাচ্ছে না দেশটা, কিন্তু এই যে পাকিস্তানের সেনা কোম্পানি তারা কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক হয়ে বসে আছে এবং প্রত্যেকটি সেনা কর্তার নামে 100 একর জমি, বিদেশে ব্যবসা, দেশে ব্যবসা, অন্য কোনো কোম্পানিকে ঢুকতে না দেওয়া, এবং এই দুর্নীতির নিমজ্জে তারা বাংলাদেশকেও পেতে চাইছে। ঠিক কতটা গভীর এই অভিঘাত হতে পারে দীপ্তাংশু বাবু? সত্যজিৎ বাবু, আপনার প্রেজেন্টেশন দেখলাম। প্রথমে এই যে একটা গণতান্ত্রিক দেশে, একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যেটা দেখাচ্ছেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, এটা পাকিস্তানে শুরু হয়েছিল 1947-এর পর থেকে। টু বি ভেরি স্পেসিফিক, 28 অক্টোবর 1958 সালে জেনারেল আইয়ুব কিরমভাবে আমাদের ইস্কান্দার আলী যখন সেখানকার রাষ্ট্রপতি ছিল, তার থেকে কিরমভাবে তার পাকিস্তানের যে লাগাম
সেটা প্রথম ছিনিয়ে আনলো ওই 1958। যখনই কোনো সামরিক বাহিনী, যখনই কোনো আর্মি কোনো দেশের, যে দেশ গণতন্ত্রে বিশ্বাস করে, সেইখান থেকে যদি কোনো সামরিক বাহিনী গণতন্ত্র ছিনিয়ে আনতে যায়, ইতিহাস বলছে সেই দেশের সর্বনাশ মানে হতেই হবে। আর আজকে আমরা সেই পাকিস্তানকে দেখছি। পাকিস্তানে একবার মিলিটারি কু হয়নি। পাকিস্তানে 1958 থেকে 1985, 1958 to 1971 ছিল। তারপর আমরা জিআর 1977 to 1985, এবং আমরা প্রত্যেকে কার্গিল জানি 1999 থেকে 2008 জেনারেল মুশারফের। তো বারবার দেখা গেছে যখনই কোনো রাষ্ট্রে সামরিক বাহিনী কুতে যদি সেই রাষ্ট্রের লাগাম নিজের হাতে নিয়ে নেয় সামরিক বাহিনী, আর্মি, তাতে সেই দেশের অবনতি হবে। কারণ আপনি দেখবেন ভারতে আর্মি, নেভি, এয়ারফোর্স ইজ অ্যান অ্যাপলিটিক্যাল অর্গানাইজেশন। এর সঙ্গে পলিটিক্সের কোনো যোগ নেই। ইট ইজ অ্যান ইনস্টিটিউশন which is absolutely going as per the Constitution of India. সেইখান থেকে যেখানে যেখানে প্রবলেম হয়েছে, যে সব দেশে যেখানে মিলিটারি রুলার্সরা গণতন্ত্রের ওপর আঘাত এনেছে, সেইখানে আমাদের পার্শ্ববর্তী রাজ্যে পাকিস্তান তো নিশ্চিতভাবে আছে। এবং আপনি যেটা খুব পরিষ্কারভাবে বললেন, যখন এই সিনিয়র আর্মি অফিসার অফ পাকিস্তান জেনারেল, আমরা বিভিন্ন যখন ইউনাইটেড নেশনে গেছি অথবা ধরুন মার্কিন যুক্তরাষ্ট্রে কোর্স করতে গেছি, তখন এই পাক সেনাদের আর্মিদের যে সিনিয়র অফিসার আছে তাদের সঙ্গে আমাদের একটা কথাবার্তা, সৌজন্যতা জেনারেলি হয়েই থাকে। সেখান থেকে আমরা জানতে পারি কিরম ভাবে একটা আর্মি, আমরা জেনারেলি পাকিস্তান আর্মিকে একটা রোগ আর্মি বলি। এই রোগ আর্মি কোথায় কোথায় হাত ঢুকিয়েছে, যখন একটা বিলাসিতার মধ্যে ঢুকে যায়, একটা প্রাতিষ্ঠানিকভাবে বিলাসিতার মধ্যে একটা সামরিক বাহিনী ঢুকে যাচ্ছে, সেখানে কি করছে, তারা হোটেল চালাচ্ছে, তারা ব্যবসার মধ্যে চলে যাচ্ছে। এই যে ফৌজি ফাউন্ডেশন বললেন, এটা একটা যে কোনো ছোট দেশের দ্য কমপ্লিট ইকোনমি যা বাজেট, সেটা একটা ফৌজি ফাউন্ডেশন অ্যানুয়ালি সে টাকা তুলে নেয়। তো একটা আর্মি, দেশের আর্মি, যেখানে কমপ্লিট তার ফোকাস হচ্ছে ট্রেড অ্যান্ড ইকোনমি, তার মেন ফোকাস স্ট্র্যাটেজি, জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি বানানো নয়, অথবা সামরিক বাহিনীকে আরো শক্তিশালী করা নয়, নিজে সামরিক বাহিনীকে পার্শ্ববর্তীতে রেখে নন স্টেট অ্যাক্টরদের তৈরি করা, লস্করে তৈবাকে তৈরি করা, বিভিন্ন মিলিটেন্ট অর্গানাইজেশনকে তৈরি করা, এবং শুধু ভারতবর্ষে নয় বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই সব মিলিটেন্ট অর্গানাইজেশন গিয়ে পাকিস্তানের মদতে, পাকিস্তান সামরিক বাহিনীর মদতে তারা যে ঘটনাগুলো ঘটাচ্ছে, তাহলে পাক আর্মির যে সত্যিকারের, আমি যে প্রশ্ন আপনার কাছে আসবো, একটা ছোট্ট বিষয় বলবো, সেটা হলো গিয়ে যে ডক্টর আয়েশা সিদ্দিকী যিনি এই বোমাটা ফাটিয়েছিলেন এবং যিনি তার বইতে মিলিটারি ইনকে পরিষ্কার বলেছিলেন, এই যে মিলিটারি যে ব্যবসা মিল বাস, এই মিল বাসকে তিনি বলেছিলেন যে তাতে মিলিটারি ইনভলভমেন্ট ছিল, ব্যবসা হচ্ছিল মারাত্মকভাবে এবং পাকিস্তানকে কুড়ে কুড়ে খাচ্ছে, জনগণ ক্রমশ দরিদ্র হয়ে যাচ্ছিল। এবং আমরা যদি সাম্প্রতিক ছবি দেখে আপনি দেখবেন যে ডক্টর এখানে শফিকুল আলম, যিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা, আমরা স্ক্রিনে ছবি দেখাবো, তিনি কয়েক হাজার কোটি টাকা বিটকয়েনের মালিক হয়ে বসে আছেন। ফলে পাকিস্তানের এই যে মিলিটারি ব্যবসা, সেই ব্যবসা কোথাও কি বাংলাদেশকে গিলে খাচ্ছে? বাংলাদেশ কি পাকিস্তানের একই পথে হেঁটে সেই মানে দুর্দশাগ্রস্ত একটা দেউলিয়া স্টেটে পরিণত হতে যাচ্ছে? সেই ছবিটা কি সামনে আসছে? কুম্ভ মহাকুম্ভ হলো, এই দুটো দেশ হারিয়ে গেছিল 53 বছর। ভারত জন্ম দিয়েছিল 71, এখন তার বাবা এবং মাকে সে অস্বীকার করে। এই দুর্বৃত্তের সরকার, মৌলবাদী সরকার, এই ইউনিট সরকার এখন নতুন বন্ধু যাকে কোলে বসিয়েছে, সেই সামরিক বাহিনী DGISI খুব তৎকালীন সেখানে ঘুরে এসছে, এবং তাদের যে সিনিয়র আর্মি অফিসার, বাংলাদেশ তো কোনোদিন লড়েনি, ইট ইজ নট আ প্রফেশনাল আর্মি। তো ওরাও এই বিলাসিতার মধ্যে ঢুকে যাবে। এই ড্রাগ, নার্কোটিক্স যেটা আফগানিস্তান থেকে আসছে, পাকিস্তান ইজ নাথিং বাট এ ড্রাগ আর্মি। এই বিভিন্ন নার্কোটিক্স থেকে একটা প্যারালাল ইকোনমি, পাকিস্তানের আর্মিদের সিনিয়র অফিসাররা টাকা ISI-তে আসে, সেই টাকাটাই এখন সাইফোন অফ হয়ে বাংলাদেশে আসবে। এবং যে মৌলবাদী শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে,
এই মৌলবাদী শক্তি এবং বাংলাদেশ আর্মির যে প্রেজেন্ট অফিসার্স আছে, একটা পার্ট, নট এভরিবডি, তারাও এই পয়সাটা ইউজ করবে ফর মাল্টিপল ইউজ, বিলাসিতার মধ্যে ঢুকবে এবং মৌলবাদী সরকার ডাইরেক্ট তো কোনো কনভেনশনাল ওয়ারফেয়ার হবে না। এই মৌলবাদী যে বিভিন্ন অর্গানাইজেশন আছে, এই জামাতে ইসলামের যে বিভিন্ন অর্গানাইজেশন আছে, এই আনসারুল্লাহ বাংলা টিমের যে বিভিন্ন ছোট ছোট অর্গানাইজেশন আছে, স্লিপার সেল আছে, তাদের এই ড্রাগ মানিগুলো দিয়ে, যেগুলো আফগানিস্তান পাকিস্তান থেকে বাংলাদেশে এখন আসছে, DGISI প্লেটে করে ইউনিস সরকারকে তুলে দিচ্ছে এবং তার অ্যাডভাইজারদের তুলে দিচ্ছে। আপনি বলছিলেন যে সন্ত্রাসবাদী সংগঠনের কথা, দীপ্তাংশু বাবু, আপনি বলছিলেন যে পাকিস্তান আর্মি মানেই কিছু মিলিটেন্ট অর্গানাইজেশন, সন্ত্রাসবাদী সংগঠন, এবং এখান থেকে আমরা বলবো যে খোস্ত প্রভিন্স, সেখানে এই মুহূর্তে গুলির লড়াই চলছে, যে তালিবদের জন্ম দিয়েছিল পাকিস্তান তাদের সঙ্গে লড়াই চলছে এবং একটা বড় প্রদেশ তাদের হাতে যেতে পারে এবং সম্ভাবনা পিওকে সমেত। আমরা যে তথ্য, যে প্রশ্ন আপনাকে করবো দীপ্তাংশুবাবু, তা হলো যে আমরা দেখেছিলাম যে লাহোরের রাস্তায় পাকিস্তান আর্মি নেমেছিল, বলা হয়েছিল আড়িয়াল জেলে বন্দী রয়েছেন ইমরান খান এবং তাদের সমর্থককে ঠেকাতে পাক ফৌজ নেমেছে, কিন্তু গল্প অন্যটা ছিল, গল্প অন্যরকম ছিল, কারণ মানুষের ব্যাপক ক্ষোভ ছিল পাকিস্তান আর্মির বিরুদ্ধে, যে কারণে সেই রাতে মার্চ মাসে আমরা দেখেছিলাম যে পাকিস্তান আর্মি বা ফৌজ নেমেছিল রাস্তায়, মার্চ করেছিল লাহোরের রাস্তায়, নিজের দেশেই আর্মিকে নামাতে হয়েছিল পাক সেনাবাহিনীর অধিনায়কদের। ফলে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ তুঙ্গে পৌঁছেছে নিচুতলার এবং জনগণের। কোন দিকে যেতে পারে গোটা ছবিটা বলে আপনার মনে হয় আপাতভাবে? দেখুন, জেনারেল পাকিস্তানি যারা আছে, পাকিস্তানি সাধারণ নাগরিক, তাদের একটা পাকিস্তান আর্মির যদিও মাঝে মাঝে একটা ন্যাশনালিস্টিক পেট্রিয়টিক ফিলিং তুলে ধরে ওরা, আর ওদের মেইন যেটা কি ফোকাল পয়েন্ট সেটা হচ্ছে ভারত বিদ্বেষী। যেটা আজকাল বাংলাদেশ তার থেকে ভাড়া করে নিয়েছে এই কথাটা, ভারত বিদ্বেষী, সে করুক ভালো। যে দেশে আপনি বললেন নুন আনতে গিয়ে পান্তা ফুরোয়, তারা ভারত বিদ্বেষী। ভারত এখন পঞ্চম, 5th লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, সুন বি উইল বি দ্য 3rd লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, যেখানে আটা পাকিস্তান খেতে পাচ্ছে না, যেখানে 4 কোটি ডিমের জন্য আবার ইনভয়েস পাঠিয়েছে বাংলাদেশ মোদী সরকারকে, আমাদের প্রাইম মিনিস্টার মোদীকে, সেখানে আমাদের খাদ্য না গেলে ওরা প্রায় ভুকা মরতে বসবে। সেখানে সাধারণ নাগরিক পাকিস্তানের আর্মির বিরুদ্ধে, কারণ যে বিলাসিতা দেখছে আর্মি জেনারেলদের সময়, রাওয়ালপিন্ডিতে আপনি দেখবেন যেরকমভাবে দেখাচ্ছিলেন, এক একটা মিডল লেভেল আর্মি অফিসার, ধরুন লেফটেন্যান্ট কর্নেল, মেজর, ওরা ক্যাপ্টেন, ওরা কর্নেল, ওদের যে বিরাট বিরাট বিলাসবহুল বাড়ি এবং যে জীবন যাপন করছে, সেটা তো পাকিস্তানের যে আর্মির মাইনের টাকা দিয়ে তো সম্ভব নয়। তাহলে কোথার থেকে একটা প্যারালাল ইকোনমির টাকা আছে, সেটা ব্যবসা হোক অথবা ড্রাগের পয়সা হোক অথবা যে মিলিটারি এড, বিভিন্ন এডে আফগানিস্তানের বিরুদ্ধে লড়ার জন্য যেটা আমেরিকা পাঠাচ্ছিল পাকিস্তানে, সেখান থেকে একটা বৃহৎ অংশ সেটা সাইফন অফ করছিল এই বিভিন্ন জেনারেল, যেটা আপনি জেনারেল বেগের নাম বললেন, আমার জেনারেল কাতার আছে, জেনারেল আফগান খান আছে, জেনারেল আসলেম বেগ আছে, এরা বিভিন্ন জায়গায়, সুইজারল্যান্ডের তো এখন খুব ক্লোজ ওয়াচ হচ্ছে, ওইখান থেকে টাকা নিয়ে ছোট ছোট দ্বীপে যেসব ব্যাংক আছে সেখান থেকে টাকা ট্রান্সফার করেছে। এবং আপনি দেখবেন এদের যে বেসিক পাকিস্তানি যারা, আপনাকে একদম শেষ অধ্যায়ের শেষ প্রশ্ন আপনাকে করবো, খুব সংক্ষেপে জানতে চাইবো যে পাকিস্তান আর্মির এই যে দুর্নীতি, সেখানে দাঁড়িয়ে আপনি নিজে একসময় কার্গিলে ছিলেন, কার্গিলে পাকিস্তান আর্মি হেরেছে আমাদের কাছে, কিভাবে ভারতীয় সৈন্যবাহিনীকে আপনি ব্যাখ্যা করবেন, তার জাতীয়তাবাদ, তার যে প্যাট্রিয়টিজমকে আপনি ব্যাখ্যা করবেন খুব সংক্ষেপে? দেখুন, ভারত রাষ্ট্রের ওপর কিছু ভাবতে পারে না। ফর এনি আর্মি দ্য কান্ট্রি কাম ফার্স্ট, ফরমোস্ট, ফার্স্ট অ্যান্ড অলওয়েজ দ্য লাস্ট টাইম। দেশের ওপর আমাদের কাছে কিছু নেই। অ্যাজ পার প্রফেশনাল ইন্ডিয়ান আর্মি ইজ কনসার্ন, ইন্ডিয়ান নেভি ইজ কনসার্ন, ইন্ডিয়ান এয়ারফোর্স ইজ কনসার্ন। অনেক ধন্যবাদ। যে তথ্য দীপ্তাংশু জানাচ্ছিলেন যে ভারতীয় সেনাবাহিনীর কাছে দেশ সবার উপরে, সেখানে কোনো ব্যবসা নয়, শেষ রক্তবিন্দু পর্যন্ত দেশের জন্য ভারতীয় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে, কিন্তু উল্টো দিকে পাকিস্তান দুর্নীতির মধ্যে তারা জড়িয়ে পড়েছে। শোন, একেবারেই তাই। কর্নেল দীপ্তাংশু চৌধুরী অবসরপ্রাপ্ত সেনাকর্তা ছিলেন আমাদের সঙ্গে। দীপ্তাংশু বাবুকে অনেক ধন্যবাদ জানাই। পাশাপাশি চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় ছিলেন নিউজরুম থেকে, সত্যজিৎকেও অনেক ধন্যবাদ। দেখুন, দুস্থ পাকিস্তানের রীতিমতো আমির সেনা, একদিকে দুর্দশায় রয়েছেন সেদেশের সাধারণ মানুষ, কিন্তু ফুলে ফেপে উঠছে পাক আর্মি, জমছে ক্ষোভ ফের পাক সেনার বিরুদ্ধে বড়সড় অভ্যুত্থান। এই প্রশ্ন রেখেই জিরো আওয়াজ শেষ করছি। তবে দিনভর সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজ।